নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন সমরেশ মজুমদারের লেখা উপন্যাস মনের মতো মন। আজ শোনাতে চলেছি উপন্যাসটির তৃতীয় পর্ব। আজ পাঠ শুরু করার আগে আরেকবার জানিয়ে রাখছি, আমার চ্যানেলে এতদিন ধরে বেশ কিছু গল্প উপন্যাস আমি পাঠ করেছি। যদি আমার পাঠ আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই প্লেলিস্টটা চেক করবেন একটু, সেখান থেকে আপনাদের পছন্দ মতো গল্প শুনতে পারেন। শুরু করছি আজকের পর্বটি। আহির বললে, কেমন আছেন? কফি হাউসের টেবিলে বসে স্বপ্নাশিস মাথা নাড়ল। ভালো। বইটা খুলেছিলেন? পুরোটা পড়া হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে আরো কয়েকবার পড়তে হবে। সে কি, কেন? আচ্ছা, আপনি যখন প্রথম পড়েছিলেন একেবারেই সব বুঝেছিলেন? না, যতবার পড়ি ততবার বুকের ভেতরটা অন্যরকম হয়ে যায়। তাহলে আমার মতো মূর্খ একবারে কি বুঝবে? নিজেকে মূর্খ ভাবছেন কেন? মানুষ যতক্ষণ শুদ্ধ না হচ্ছে ততক্ষণ মূর্খ থাকে। এবার চোখ তুলল আহির। আপনি ঝগড়া করতে ভালোবাসেন না? স্বপ্নাশিস হেসে ফেলল। একদম না। আহির হাসল। আজকের কাগজ দেখে আপনার বাবা কিছু বলেননি? না, ওর স্বভাব ভালো দেখলে হজম করে যাওয়া, খারাপ দেখলে বাঘের মতো ঝাঁপিয়ে পড়া। আপনি তো দেখেননি, একেবারে রয়্যাল বেঙ্গল টাইগার। তবু কাল আমি প্রথম মুখ খুলেছি, সাহস করে তো বলে ফেললাম। কি? স্বপ্নাশিস ঘটনাটা বলতেই আহির হেসে উঠল। মজার মানুষ তো। মজা? আপনার সঙ্গে আলাপ হলে বুঝতে পারবেন। বেশ, আপনার বাড়ির ঠিকানা দিন, একদিন গিয়ে আলাপ করে আসবো। সর্বনাশ! সর্বনাশ কেন? আমাকে বাড়ি থেকে বের করে দেবেন? আমার সঙ্গে সম্পর্ক রাখতে বাড়ি থেকে আপনাকে বেরিয়ে যেতে হবে? প্রায় তাই। তাহলে সম্পর্ক না রাখাই আপনার পক্ষে মঙ্গল। আহিরের মুখে মেঘ ঘনালো। অসম্ভব। বুঝতে পারলাম না। আহির বলল, আমার কোনো বন্ধুর ক্ষতি আমি চাই না। স্বপ্নাশিস মুখ তুলে তাকালো। আহিরের চোখে চোখ রাখল। তারপর মুখ ঘুরিয়ে বলল, আমি কোনো কিছুর বিনিময়ে বন্ধুত্ব হারাতে চাই না। আমি কিভাবে বিশ্বাস করব? বিশ্বাস কিভাবে কাউকে করানো যায়? স্বপ্নাশিস অসহায় চোখে তাকালো। চিৎকার করে বললেও তো মানুষকে বিশ্বাস করানো যায় না। এই প্রশ্নের উত্তর দেওয়ার চেয়ে লিলি টমসন আকরামের বলের মুখোমুখি হওয়া ঢের সোজা। স্বপ্নাশিসকে ভাবতে দেখে আহির বলল, তোমার বাবা যদি জানতে পারেন তাহলে নিশ্চয়ই তুমি বিপদে পড়বে। তখন তখন তো তুমি সম্পর্ক ছিন্ন করতেও পারো। দুটো বিশ্ব রেকর্ড পকেটে নিয়ে ভারতবর্ষে এসে লাড়া ব্যাটে রান পায়নি। কবে কখন কি হবে এটা কখনোই আগ বাড়িয়ে বলা যায় না। পাকিস্তান যে শারজায় শ্রীলঙ্কার কাছে হেরে যাবে তা কি কেউ জানতো? কিন্তু স্বপ্নাশিস নিজে ভবিষ্যৎ নির্ধারণ করল। তুমি আমাকে ত্যাগ করলেও আমি তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করব না। প্রমিস? প্রমিস। আমি তোমাকে বিশ্বাস করলাম। কি করে? জানি না, কখনো কখনো বিশ্বাস করতে ভালো লাগে, তাই। সে রাতে ঘুম এলো না। কখন যে আপনি থেকে তুমিতে নেমে এসেছে কথাবার্তা বিছানায় শুয়ে, সেটাই মনে করতে পারছিল না স্বপ্নাশিস। এখন বুক জুড়ে অসম্ভব এক ভালো লাগা পাহাড়ি ঝর্ণার মতো তরতরিয়ে ছুটে চলেছে, যার কোনো অন্ত নেই। একে কি প্রেম বলে? এখন যদি আহির তার কাছে একটা বিন্দু চায় তাহলে সমুদ্র দিয়ে দিতে পারে। জানালার বাইরে রাতের আকাশটাকে দেখল সে। শ্যামনগরের আকাশটা কি এখন এই রকম দেখাচ্ছে? আহির কি ঘুমোচ্ছে? ঘুমে চোখ চায় না জড়াতে। বসন্তের রাতে বিছানায় শুয়ে আছি, এখন সে কত রাত। বন্ধ চোখে আহিরের মুখ, ওর উজ্জ্বল চোখের আলো, চিবুকের ভাঁজে শৈশব চুল। হঠাৎ মনে হলো সে বিদিশার নিশা শব্দ দুটোর অর্থ ধরতে পেরেছে। আর মনে হওয়া মাত্র বিছানায় উঠে বসল সে। জীবনানন্দের বইটা খুলল টেবিল ল্যাম্প জেলে। বনলতা সেন কবিতাটা প্রথম পড়ার সময় ভালো লেগেছিল, সব উপমার সঠিক ব্যাখ্যা পায়নি। এখন যেন একটু একটু করে পেতে লাগলো। তার মনে হলো জটিল অঙ্ক সমাধান করার জন্যে যেমন ফর্মুলা দরকার হয়,
তার নাম অনুভূতি, বোধ। জীবনানন্দ যেন আহিরকে দেখেছিলেন। এই বইয়ের অনেক কবিতাই তাই আহিরকে লক্ষ্য করে, তাকে ভেবে লেখা। আজ সেই লাইনগুলো পড়ার সময় সে আহিরকে স্পর্শ করতে পারছে। কবি আর পাঠক এখন একাকার হয়ে এক সমুদ্রের দিকে এগিয়ে চলেছে, যার নাম আহির। একজন প্রাক্তন রাষ্ট্রপতি মারা যাওয়াতে আজ সব ছুটি। আহির তাই কলকাতায় আসবে না, ময়দানে খেলাও বন্ধ। দুপুরে খেতে বসে পিতৃদেব বললেন, ধাসটাও, রাষ্ট্রপতির চাকরি চলে যাওয়ার পর যে লোকটা কথাবার্তা সরকারকে বিব্রত করত, যাকে কেউ পাত্তা দিত না, সে পটল তুলতেই চারধারে প্যাঁ শুরু হয়ে গেল। শোক উতলে উঠছে যেন। ছেলেরা চুপচাপ খাচ্ছিল। এই ধরনের উক্তিতে তাদের কিছু এসে যায় না। দেশ আছে বলে একটা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী থাকবেন, যাবেন, আরেকজন আসবেন, তার সঙ্গে তাদের কোনো সংযোগ নেই। পিতৃদেবের উষ্মার সঙ্গে তাই তারা যোগ দিল না। অবশ্য যোগ দিতে গেলে কথা বলতে হয়, সেই ঝুঁকি নিতে ওরা কেউ চায় না। বাবু, কেলোর মা একটু দূরে এসে দাঁড়াল। পিতৃদেব মুখ ফেরালেন। আমাকে দুদিন ছুটি দিতে হবে। কেলোর মা নিচু গলায় বলল, ছুটি? ওয়াই, কেন? আমি একটু তারাপীঠে যাব। সে কি, ওখানে কে আছে তোমার? মা আছে, মায়ের কাছে যাব। তোমার মা? সেরকম কেউ আছে বলে জানতাম না তো। আমার মা কেন হবে, মা কালী। মাই গড, তাকে পুজো দেবার কি হলো? আমাকে যেতে হবে বাবু, তিনি বড় জাগ্রত। কেলুর মা বলল, ছেলেটার ঘাড়ে আর একটা পেতনি চেপেছে, তারাপীঠে পুজো না দিলে যোগ কাটবে না। পিতৃদেব গম্ভীর হয়ে গেলেন। তা আমরা কি হাওয়া খেয়ে থাকবো? আমার উপায় নেই বাবু, এত বছর ধরে আমি তো কখনো ছুটি নিইনি। জ্বর গায়ে এসে খুঁড়িয়ে খুঁড়িয়ে রান্না করেছি। মা বলে গিয়েছিল, কেলোর মা, এদের দেখিস। দেখনি? মা বলে গিয়েছিল, কেলোর মা, এদের দেখিস। দেখিনি? কিন্তু আমাদের কি হবে, এই বয়সে হোটেলের রান্না খেতে পারবো না। তা তো জানি, আমি দুদিনের জন্য বনলতাকে দিয়ে যাচ্ছি, সে রেঁধে দেবে। চট করে তো বদলি পাওয়া যায় না। বনলতা সামনের মাস থেকে মল্লিক বাড়িতে লাগবে। এখন বসে আছে বলে রাজি হলো। যাব? চোর ছাচর নয় তো? বয়স কত? চোর না, বয়স একটু কম, 22-23। নো, নেভার। পিতৃদেব চমকে উঠলেন। মানে? পিতৃদেব সরাসরি জিজ্ঞাসা করলেন, অল্প বয়সী মেয়ে রাখবো না, তা তুমি জানো না? দুদিন তো, আর কাউকে পাবো না আমি। তাছাড়া বনলতার চরিত্র ভালো। কবে যাবে? কাল। একেবারে ঘোড়া জিন দিয়ে কথা বলতে এসেছো, অ্যালাউ না করলে বদনাম করবে। ঠিক আছে, বিকেলে নিয়ে এসো তাকে, কথা বলে দেখি। বিকেল 4টের সময় হঠাৎ উদয় হওয়া কিছু ভাবনাকে কাগজে লিখে ফেলল স্বপ্নাশিস, এবং তখনই কড়া নাড়ার আওয়াজ হলো। কেলোর মায়ের ফিরে আসার সময় এখনো হয়নি। দরজা খোলার শব্দ কানে এলো। পিতৃদেবী খুললেন। মিনিট 5 পরে হাঁকটা এলো। পিতৃদেব তাকে ডাকছেন। লেখা বন্ধ করে খাতাটাকে অন্য বইপত্তরের আড়ালে ঢুকিয়ে স্বপ্নাশিস পিতৃদেবের ঘরের দিকে যেতে যেতে একটি মহিলা কণ্ঠ শুনতে পেল। অত জোরে চিৎকার করে কথা বলবেন না, শরীর খারাপ হবে। হে হে, তা অবশ্য, তা অবশ্য। সম্পূর্ণ অচেনা গলায় পিতৃদেব কথা বলছেন। বিস্ময়ের অন্ত রইল না। স্বপ্নাশিস পর্দা সরিয়ে ঘরে ঢুকল। এই যে, ইনি আমার কনিষ্ঠ পুত্র। স্বপ্নাশিস দেখল একজন প্রায় প্রৌঢ়া মহিলা চেয়ারে বসে আছেন, মোটাসোটা, চোখে চশমা, একসময় সুন্দরী ছিলেন, হালকা নীল শাড়িতে কাজ। তোমার মাসিমা? কতবার বললাম গিয়ে দেখা করে এসো, ও অবাধ্য। ওভাবে বলছেন কেন? ব্যস্ত থাকে বলে যেতে পারেনি। তুমি তো ক্রিকেট খেলো। চুপচাপ মাথা নেড়ে হ্যাঁ বলল স্বপ্নাশিস। আজকাল তো শুনেছি ক্রিকেট খেলে অনেক টাকা পাওয়া যায়। খেলে টাকা রোজগার করে গলফ প্লেয়ার আর টেনিস প্লেয়ার, পিতৃদেব জানালেন। এ কিন্তু দিদির মতো দেখতে হয়েছে। সেই জন্যে আমার দুশ্চিন্তা বেড়েছে। কেন? আমি যা পছন্দ করি না তাই ইনি করেন। সে কি, বাবা তোমাদের কত কষ্ট করে বড় করেছেন, তাকে দুঃখ দিচ্ছ কেন? আমরা দুঃখ দিচ্ছি তা আপনি জানলেন কি করে? সরাসরি প্রশ্ন করল সে। এই তো উনি বললেন, উনি ওরকম ভাবতে ভালোবাসেন। হোয়াট? আমাকে
আমাকে অপমান করার সাহস তুমি কোত্থেকে পেয়েছো? চিৎকার করে উঠলেন পিতৃদেব। তার মুখ লাল হয়ে উঠল। সঙ্গে সঙ্গে ভদ্রমহিলা হাত তুললেন। আপনি উত্তেজিত হবেন না, উত্তেজিত হলে আপনার প্রেশার বেড়ে যাবে। বারুক প্রেশার, আজ একটা হেস্তনস্ত করবই। বেশ, তাহলে তাই করুন, আমি যাচ্ছি। না না, তুমি বুঝতে পারছো না ভুবন, ডিসিপ্লিন ইজ লাস্ট ওয়ার্ড। ঠিক আছে, আগে আপনি শান্ত হন। বেশ, তুমি কথা বলো, জবাবদিহি চাও। পিতৃদেব মুখ ঘুরিয়ে নিলেন। এই পিতৃদেবকে এই স্বপ্নাশিস প্রথম দেখল। ভদ্রমহিলা তার দিকে তাকাতেই সে বলল, আমি অন্যায় কথা কিছু বলিনি। উনি কি ভুল বললেন? ভাবছেন যা তাই বলছেন। ঠিক আছে, তোমার দাদা কোথায়? হাসপাতালে গিয়েছে। তাহলে তোমরা ওকে দুঃখ দাও না? না। ব্যাস, চুকে গেল। এখন ওরা বড় হয়েছে, ওদের কথা শুনতে হবে আপনাকে। পিতৃদেব ঝাঁকুনি দিয়ে মুখ ফেরালেন। যাই বলুন, আপনি বড্ড রাগী। মোটেই না। মানব না। দিদির কাছে শুনেছি চায়ে চিনি বেশি হয়েছিল বলে আপনি কাপ ছুঁড়ে ভেঙে ফেলেছিলেন। কি ঠিক কিনা? তোমার দিদি তিলকে তাল করত। দরজায় শব্দ হলো। পিতৃদেব জিজ্ঞাসা করলেন, কে? আমি বনলতা। কে? বনলতা। বনলতা? ও, এসো, ভেতরে এসো। যে মেয়েটিকে ওরা দেখতে পেল তাকে আর যাই হোক বাড়ির কাজের লোক বলে মনে হয় না। কায়দা করে শাড়ি পরা, সংক্ষিপ্ত জামা, চুল ফাঁপানো, হাতে ছোট ব্যাগ। তোমাকে কেলোর মা পাঠিয়েছে? সে কোথায়? সে আমাকে 6টার সময় আসতে বলেছিল, তখন টাইম হবে না বলে এখন এলাম। কেলোর মা আমাকে কি কি করতে হবে বলেছে, আমার কোনো অসুবিধে হবে না। তুমি কি ম্যারিড, মানে বিয়ে থা হয়েছে? আমি তাকে ছেড়ে দিয়েছি। কাল সকালেই আসতে হবে? প্রশ্নের জবাব না দিয়ে পিতৃদেব ভদ্রমহিলাকে বললেন, আমার বাড়িতে যে পার্মানেন্টলি আছে সেই তোমার দিদির আমল থেকে সে দুদিনের জন্য ছুটিতে যাচ্ছে, তার বদলে একে পাঠিয়েছে। হাত পুড়িয়ে বাবুরা কেউ তো রান্না করতে পারে না। ভদ্রমহিলা বনলতাকে দেখলেন, তারপর বললেন, ঠিক আছে, তুমি এখন যাও, আজই তোমাকে খবর দেব, আমরা একটু কথা বলে দেখি। বনলতা যেমন এসেছিল তেমন চলে গেল। কি সাজগোজ! এ কাজ করবে কখন? দুদিন তো। দুর্নাম দিতে তো 1 মিনিট লাগে। এই বাড়িতে যদি আর কোনো মহিলা থাকতো তাহলে তো প্রশ্ন ছিল না। না, এ মেয়েকে দিয়ে চলবে না, হোটেলে খাবার খেতে হবে। কি আশ্চর্য, হোটেলে খাবার খাবেন কেন? একে ডাকলে আমার প্রেশার আরো বেড়ে যাবে। ভদ্রমহিলা একটু ভাবলেন। আপনার এখানে এক্সট্রা ঘর আছে? এই এক্সট্রা ঘর কি হবে? আমার তো কোনো ঝামেলা নেই, দুদিন আমি এখানেই থেকে যেতে পারি। তুমি? হ্যাঁ, অসুবিধে আছে? আরে, আমাদের সৌভাগ্য বলতে হবে, কিন্তু ভেবে দেখো, তোমার আত্মীয় স্বজন। আপনিও তো আমার আত্মীয়। তা বটে। তাহলে বনলতাকে রেখে দেওয়া যেতে পারে, কি বলো? শেষ প্রশ্নটা তিনি স্বপ্নাশিসের দিকে তাকিয়ে উচ্চারণ করলেন। স্বপ্নাশিস বলল, আমি যেতে পারি? মানে, তোমরা বড় হয়েছো, তোমাদের মতামত জানতে চাইছি। আমার কোনো মতামত নেই। ভেতরে পা বাড়ালো সে। দেখলে ভুবন, কি নিয়ে আছি? আমার বড় ছেলেকে নিয়ে কোনো চিন্তা নেই, একেবারে মাটির মানুষ। এই হতচ্ছাড়া ক্রিকেট খেলে এরকম হয়েছে। হয়তো আমাকে পছন্দ করছে না। অপছন্দ করার মতো কিছু করনি তুমি, তাহলে তো নিজের মাকেই অপছন্দ করত। মাসি আফটার অল মায়ের বোন। আহা, নিজের মাসি তো নই। হাসলেন মহিলা। যাই বলুন, দিল্লি থেকে এখানে এসে হাঁপিয়ে উঠছিলাম, এই দুদিন একটু অন্যরকম লাগবে। চলুন আপনার বাড়ি ভেতরটা দেখিয়ে আসি। যাও না, কেউ তো নেই, থাকবে যখন তখন ভালো করে নিজেই দেখে নাও। স্বপ্নাশিস দ্রুত পা চালিয়ে নিজের ঘরে চলে এলো। ভদ্রমহিলার আগ বাড়িয়ে উপকার করাটা সে পছন্দ করতে পারছে না কেন? ওই বয়সের এক মহিলা হুট করে এত স্বল্প পরিচিত বাড়িতে থেকে যেতে কি করে রাজি হলে? যে পিতৃদেব মহিলাদের ছায়া মারাতে নিষেধ করতেন তিনি কি করে সম্মতি দিলেন? তার কেলোর কথা মনে হল। বনলতাকে দেখে মনে হয়েছে খুবই আধুনিকা। ওদের মধ্যে এমন মেয়ে খুব কম দেখা যায়। কেলো যে রেটে প্রেম করে তার হাত থেকে বনলতা কি করে রক্ষা পেল? বনলতাকে সমর্থন করছে যখন কেলোর মা, তখন তার ছেলে সম্পর্কে কোনো ভয় নেই। কেলোকে অন্য প্রেম করা থেকে বিরত করতেই সে তারাপীঠে পুজো দিতে যাচ্ছে। পুজো দিলে এইসব করা যায়? যে দেশের মানুষ সূর্য চন্দ্রগ্রহণে খাবারে তুলসী পাতা খোঁজে, সে দেশে কেলোর মায়েরা এরকম ভাবতেই পারে।
এইটে তোমার ঘর? মুখ ফিরিয়ে এসে মহিলাকে দেখল, দরজায় দাঁড়িয়ে আছেন। হিস, কি অগোছালো করে রেখেছ। দুদিন আছি তো, সাজিয়ে দেব। তোমার ছবি নাকি কাগজে ছাপা হয়েছে, খুব খেলো বুঝি? এখানে থাকলে আপনার অসুবিধে হবে, স্বপ্নাশিস বলল। কেন? ভদ্রমহিলা অবাক হয়ে তাকালেন। আমার বাবা কতগুলো আইন এ বাড়িতে চালু করেছে, যেমন বিশেষ নির্দিষ্ট সময়ে খাবার সেই সময় না এলে পাওয়া যাবে না, জোরে কথা বলা যাবে না, কেলোর মাকে মহিলা মনে করা হয় না, তাই মহিলাদের ছায়া এড়িয়ে যেতে হবে। আমার দাদা ব্রহ্মচারী, ও আপনার ছায়া মারাতে চাইবে না। সেটা কি আপনার ভালো লাগবে? ফোমা, তাই নাকি? তাই। কয়েক মিনিটের জন্য শ্বশুরবাড়ির লোক হিসেবে এসেছেন বলে বাবা আপনার সঙ্গে মিষ্টি কথা বলছেন। একটু পুরনো হলেই দেখতে পাবেন। খুব সিরিয়াস ভঙ্গিতে কথাগুলো বলল স্বপ্নাশিস। তা তো হবেই। আসলে দিদি মারা যাওয়ার শোকে পাথর হয়ে গেছে মানুষটা। এ বেশি দিন থাকবে না। তোমাদের বিয়ে থা হয়ে গেলে বদলে যাবে। আমাদের তো বিয়েই হবে না। ও মা, কেন? দাদা পিতৃ আদেশে ব্রহ্মচারী থাকবে, আর আমি ওসব ভাঙলে বাড়ি ছেড়ে যেতে হবে। মহিলা শব্দ করে হাসলেন। এইসব শুনেছি সিনেমায় হয়। তোমাদের বাড়িটা দেখছি বেশ মজার। ওটা কি বই? উত্তরের অপেক্ষা না করেই নিজেই তুলে নিলেন ভদ্রমহিলা। ও, কবিতার বই। আমি আবার কবিতা বুঝি না। আজ যে সফল হবে কাল তাকে শুদ্ধ করবে এই কবিতাগুলো। আহির। আহিরকে? মুখ তুললেন মহিলা। নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়েছিল স্বপ্নাশিস। কোনো মতে বলল, বন্ধু। এরকম নাম কখনো শুনিনি। হাতের লেখা মেইল। অবাঙালি? না। এই কবিতাগুলো পড়লে শুদ্ধ হওয়া যায় বুঝি? হ্যাঁ, মন পবিত্র হয়। গীতা বা উপনিষদের চেয়ে ভালো। তুমি গীতা পড়েছ? না পড়লে বলছে কি করে? ছেলেবেলায় ওসব বাবা আমাদের পড়িয়েছেন। তাহলে তো এই বইটা পড়তে হবে। দেবে আমাকে? এ বাড়িতে যতক্ষণ আছেন পড়ুন, নিয়ে যাওয়া চলবে না। তুমি বড্ড কাট কাট কথা বলো। বাবা বলেছেন সত্যি কথা স্পষ্টভাবে বলা ভালো। ভদ্রমহিলা মিষ্টি হেসে বইটা নিয়ে বেরিয়ে গেলেন। আজ বিকেলের জলখাবার মুড়ি আর শশা। কেলোর মা বাটিটা ঘরে পৌঁছে দিয়ে বলল, তিনি কি এখন থেকে এখানে থাকবেন? কেন? তোমার দাদা বাড়ি ফিরতেই তাকে কোথায় পাঠানো হলো ওর জিনিসপত্র আনতে। তোমরা বড় হয়েছ, এখনই প্রতিবাদ কর। বাবুর বয়সটা ভালো নয়। তার মানে? ওহ, তোমাকে কি করে বোঝাবো, ওই শয়তানি মতলবটা ভালো নয়। তুমি কি করে বুঝলে? বুঝবো না? আমাকে বলছে বাড়ি চলে যেতে। আজ রাত্রে রান্না নাকি সেই রাঁধবে। কেন? আমার কাল থেকে ছুটি। আমি আজই বাড়িতে যাব কেন? মায়ের বোন বলে কথা। ছাই, কোনোদিন দেখিনি। এ আমার ভালো লাগছে না বাবু। বাবাকে গিয়ে বলো। তিনি কি কানে শুনবেন? বাবুর নাম ধাম গোত্র একটা কাগজে লিখে দাও তো। কি হবে? তারাপীঠে গিয়ে বাবুর নামেও একটা পুজো দিয়ে দেবো। হো হো করে হেসে উঠল স্বপ্নাশিস। কেলোর মা বোকা বোকা মুখ করে তাকিয়ে থাকলো। হাসি থামিয়ে স্বপ্নাশিস বলল, তোমার বনলতা এসেছিল, ওর সঙ্গে কেলোর বিয়ে দাও না। তোমাকে সত্যি কথা বলবো? নিশ্চয়ই। আমি প্রথমে তাই ভেবেছিলাম। আমাকে খুব মান্যি করে। হয়তো একবার বিয়ে হয়েছিল, কিন্তু তাতে কি? কিন্তু কেলোর কাঁধে অন্য পেতনি চেপেছে। তাহলে তো মুশকিল। সে পেতনি কি সুন্দরী? ধুর, বাঁশের মতো দেখতে। যার তরে মজে মন কিবা হাড়ি কিবা ডোম। মাঝে মাঝে মনে হয় কেলোকে মুড়ো ঝাঁটা দিয়ে মারিয়ে আচ্ছাসে। কিন্তু তারকেশ্বরে মানত করে যে ছেলেকে পেয়েছিলাম, তার গায়ে ঝাঁটা তুলি কি করে? তারকেশ্বরে শুরু করেছিলে, এখন যাচ্ছ তারাপীঠে। এরপর কোথায়? খোঁজাটা বুঝতে পারল কেলোর মা। ঘর থেকে বেরিয়ে গেল। খাওয়া শেষ করে স্বপ্নাশিস ভাবল একবার দেশবন্ধু পার্ক থেকে ঘুরে আসবে। পোশাক বদলে বাইরের ঘরের দিকে যেতে সে থমকে দাঁড়ালো। ভদ্রমহিলা কবিতা পাঠ করছেন। বলিলাম, একদিন এমন সময়ে আবার আসিও তুমি, আসিবার ইচ্ছা যদি হয় 25 বছর পরে। পড়ব? ইন্টারেস্টিং, কিন্তু আহিরটাকে আপনার কি দরকার? বড্ড সন্দেহবাতিক আপনি। তা নয়, হঠাৎ এই বই দিতে গেল কেন? দোষ কি? না, 25 বছর আগের ঘটনা যে বলছে তার তো বয়স হয়েছে।
কি আর বয়স, আমার মতো, দিদির চেয়ে কয়েক বছরের ছোট। আর দিদি, তিনি চলে গিয়ে আমাকে ডুবিয়ে দিয়ে গেছে। কখনো ডোবা কখনো ভাষা, এই তো জীবন। কিন্তু 20 বছর আগের ওইসব ব্যাপারে কবিতা পড়ছে কেন এ ছোকরা? না, এটা বন্ধ করা দরকার, কথা বলতে হবে। পিতৃদেবের কণ্ঠস্বর বদলে গেল। হো, স্বপ্নাশী যদি ওর বয়সী প্রেমের কবিতা পড়তো তাহলে খুশি হতেন। আহ ভুবন, দেখুন, যে বয়সের যা, ওদের স্বাভাবিকভাবে বড় হতে দিন না, কিছু বলবেন না। আমার কিন্তু ভারী ভালো লাগছে কবিতাগুলো, এতদিন যে কেন পড়িনি। স্বপ্নাশিস আর দাঁড়ালো না, পর্দা সরিয়ে দুজনের সামনে দিয়ে বেরিয়ে গেল। ভদ্রলোকের নাম সুটে সেন, রোগা লম্বা, অনেকটা শকুনের মতো ভঙ্গি। বড় ক্লাব কোহিনূরের সেক্রেটারি। ময়দানে সবাই জানে সুটে সেন মানেই কোহিনূর, কোহিনূর মানেই সুটে সেন। বিশাল ব্যবসা তাঁর, 2 হাতে টাকা ঢালেন ক্লাবে। বিরোধী পক্ষ বলে কাউকে তৈরি হতে দেননি। রোজ বিকেলে ক্লাবের লনে বসে থাকেন ইজি চেয়ারে। তাবেদাররা চারপাশে ভিড় করে তার বাণী শোনে। সেই সুটে সেন ডেকে পাঠিয়েছেন স্বপ্নাশিসকে। স্বপ্নাশিস প্রথমে ভেবেছিল যাবে না, কেউ ডেকে পাঠালেই যেতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু সুব্রত তাকে বলল যাওয়ার জন্য। সিএবিতে সুটে সেন নেই, কিন্তু তার অদৃশ্য হাত কোথায় নেই তাই কেউ বলতে পারে না। জলে নেমে কুমিরের সঙ্গে লড়াই করতে যাওয়া বোকামি। অতএব বিকেলবেলা সে হাজির হলো কোহিনূরের টেন্টে। সুটে সেন বসেছিলেন চামচে পরিবৃত হয়ে। ওদের ক্লাবের বাবুল বোস বেঙ্গলের উইকেট কিপার। সে বিনীত গলায় কিছু বলছিল। শুটে বললেন, দেখ বাবু, তুই উইকেট কিপার, উইকেটের পেছনে দাঁড়িয়ে বল ধরবি, ব্যাটসম্যান ভুল করলে তবে স্ট্যাম্প পড়াবি। তুই চেষ্টা করলেও উইকেট নিতে পারবি না। 8 নম্বরে নামিস, রানও 20-র বেশি করতে পারবি না। দলকে জেতানোর ব্যাপারে তোর যা ভূমিকা, অন্য উইকেট কিপারেরও তাই। লিলি, ইমরান, রিচার্ডসন, আমাদের সচিন টিমকে জেতাতে পারে, কিন্তু কুন্দরাম, মোরে, মঙ্গিয়া কি সে সম্মান পায়? তবু তুই যখন বলছিস, আমি দেখি কি করা যায়। তোর ভাইকে পাঠিয়ে দিস, দেখব। কথা বলতে বলতেই স্বপ্নাশিসকে দেখেছিলেন তিনি। কি চাই? আপনি আমাকে দেখা করতে বলেছিলেন। আপনার পরিচয়? আমি স্বপ্নাশিস। সঙ্গে সঙ্গে চামচেদের একজন আগ বাড়িয়ে স্বপ্নাশিসের বিবরণ শুনিয়ে দিল। শুটে সেন সোজা হয়ে বসলেন। ও, তুমি আমার টিমকে হারিয়েছ। বলার ভঙ্গিতে স্বপ্নাশিসের মনে হলো সে বিশাল অন্যায় করে ফেলেছে, তার কোনো কৈফিয়ত দেবার নেই। সে চুপ করে রইল। শুটে সেন বললেন, কিন্তু মনে রেখো, ক্রিকেট একজনের খেলা নয়। হরিমাধবের টিম ভালো না খেললে তুমি একা কিছুই করতে পারতে না। ভোজুকে তুমি ঝুলিয়েছ কেন? আমি তো কিছু করিনি। উনি যা করতে বলেছিলেন তা খেলোয়াড় হিসেবে আমার পক্ষে করা সম্ভব নয়। নেক্সট সিজনে আমার টিমে আসছো? আমি ভেবে দেখব। ভাবার কি আছে, টিমে এসো। যতদিন ফর্ম থাকবে বেঙ্গলে জায়গা পাকা। কলেজে পড়ো তো, টাকা পয়সার প্রমিস করছি না, চাকরির ব্যবস্থা হতে পারে। আমাকে ভাবতে দিন। ভাববার আছেটা কি? হরিমাধব তো ক্লাব কোচিং ছেড়ে দিয়েছে, যেন লঙ্কা জয় হয়ে গেছে তার। ফালতু। আমি দেখতে চাই সামনের বছর ওই শ্যামবাজারের বিরুদ্ধে তুমি সেঞ্চুরি করছো। বুঝতে পেরেছো? শুটে সেন চোখ ছোট করলেন। ইউনিয়নের সন্তোষ টোপ দিয়েছে নাকি? শুনছি সামনের বছর ওরা ভালো টিম করার চেষ্টা করছে। কি, সন্তোষ গিয়েছিল? না, ইউনিয়ন থেকে কেউ আসেনি। আমাকে কয়েকটা দিন সময় দিতে হবে। আমি যাই। স্বপ্নাশিস আর দাঁড়ায়। কটকে যাওয়ার আগের দিন আহিরের সঙ্গে দেখা হওয়ার কথা ছিল কলেজের পর, কিন্তু আহির এলো না। এমনিতে চারপাশের আবহাওয়া বেশ ভালো। সেই মাসি 2 দিন থেকে যাওয়ার পর পিতৃদেবের আচরণের প্রচুর পরিবর্তন হয়েছে। তিনি আর কথায় কথায় চেঁচাচ্ছেন না, বেশিরভাগ সময় চোখ বন্ধ করে বসে থাকেন। বনলতা নামের সেই মেয়েটি কিন্তু কেলোর মায়ের অনুপস্থিতিতে কাজ করতে আসেনি। মাসি তখন একা সামলেছেন। ফিরে এসে কেলোর মা জানিয়েছে বনলতা অসুস্থ হয়ে পড়েছিল। পুজো দিয়ে আসার পর কেলো নাকি বেশিরভাগ সময় ঘরেই থাকে। অনেকক্ষণ অপেক্ষা করার পর অসহিষ্ণু হয়ে উঠল স্বপ্নাশিস। কাল ধৌলি এক্সপ্রেসে তাদের কটকে যাওয়ার কথা। যাওয়ার আগে আহিরের সঙ্গে না দেখা করে যাওয়ার কথা সে ভাবতেই পারে না। আজ পর্যন্ত কখনো আহির কথা দিয়ে আসেনি এমন হয়নি। 12টা পর্যন্ত সে চাতকের মতো পথ চেয়ে রইল। কফি হাউসের দিকে যে মেয়েই আসছে
তাকেই দূর থেকে আহির বলে ভাবতে গিয়ে ঠোক্কর খাচ্ছিল। শেষ পর্যন্ত সেই সময়টা এলো যখন কোনো আশা আঁকড়ে থাকা যাচ্ছে না। অনেক রকম ভাবনা ভাবার পর স্বপ্নাশী স্থির করলো সে শ্যামনগরে যাবে। সোজা শিয়ালদায় গিয়ে ট্রেন ধরল সে। এর আগের বার সঙ্গে সুব্রত ছিল। স্টেশনগুলোকে পেছনে ফেলে ফেলে ট্রেনটা যখন শ্যামনগর পৌঁছালো তখন স্বপ্নাশিসের বুকের ভেতর ধৃদিম ধৃদিম শুরু হয়ে গিয়েছিল। কেউ কিছু বলবে না তো? সুব্রত প্রায়ই তাকে শুনিয়েছে শ্যামনগরের ছেলেরা এসব ব্যাপার প্রশ্রয় দেয় না। কথাটা আহিরকে অবশ্য কখনো জিজ্ঞাসা করা হয়নি। স্টেশন থেকে একটা রিক্সা নিয়ে সে চেনা পথ ধরে চলে এলো খেলার মাঠের কাছে। এসে রিক্সা ছেড়ে দিল। একবার যাওয়া আসা করেই মনে হচ্ছে সব চেনা। দূর থেকে আহিরদের বাড়িটা নজরে এলো। ব্যালকনিতে কেউ নেই। তার মনে হলো আহির নিশ্চয়ই অসুস্থ। কোনো কারণে সে কলকাতায় যেতে না পারলে স্বপ্নাশিস যে আসবেই এটা নিশ্চয়ই অনুমান করবে, আর তাহলে ওকে ব্যালকনিতে দেখা যেতই। মাঠের পাশ দিয়ে আড়ষ্ট পায়ে এগোচ্ছিল সে। সোজা বাড়িতে গিয়ে ডাকলে কি প্রতিক্রিয়া হতে পারে কে জানে, কিন্তু এছাড়া আর কি উপায় আছে? যদিও এখন ভর দুপুর, কারো বাড়িতে যাওয়ার সময় নয়, কিন্তু এসে যখন পড়েছে। আরে, আপনি এখানে? গলাটা শুনে মুখ ফেরাতেই দুজন ছেলেকে দেখতে পেল সে। একটা বাড়ির বারান্দায় বসে কথা বলছিল ওরা। এবার উঠে এলো। স্বপ্নাশিস দাঁড়ালো। ছেলে দুটোর একজন বলল, কার কাছে এসেছেন? একদম সরাসরি প্রশ্ন। কি জবাব দেবে? হঠাৎ বাপির নাম মনে পড়ে গেল, আর সে নামটাকে খড়কুটোর মতো আঁকড়ে ধরল। বাপিদের বাড়িটা কোথায়? কোন বাপি? এ পাড়ায় দুজন বাপি আছে। ফাঁপড়ে পড়ল সে। বাপির উপাধি অথবা ভালো নাম জানতে চাওয়ার প্রয়োজন সে কখনো বোধ করেনি। স্বপ্নাশিস চেহারার বিবরণ দিতে দ্বিতীয়জন বলল, ও আসুন। ছেলে দুটো হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করল, আপনি তো বেঙ্গল টিমে খেলছেন? স্বপ্নাশিসের মনে হলো এই ব্যাপারটা তার গুরুত্ব নিশ্চয়ই বাড়িয়ে দিয়েছে। সে মাথা নাড়ল। বেঙ্গল জোনাল ম্যাচে ভালো খেলে, কিন্তু তারপরেই ধারা। একজন বলল। দ্বিতীয়জন বলল, আর কোশেন্টে ম্যাচ যেত। কিন্তু আপনি আর খেলতে এলেন না কেন এখানে? আমাকে কেউ ডাকেনি। বাপির সঙ্গে আপনার অনেক দিনের আলাপ? না, বেশি দিন নয়। ভাগ্য ভালো, বাপি বাড়িতে ছিল। তাকে দেখে সে হৈ হৈ করে উঠতেই ছেলে দুটো বিদায় নিল। এখানে কোথায় এসেছে, হঠাৎ তার কাছে কেন, এইসব প্রশ্ন প্রায় একসঙ্গে করায় স্বপ্নাশিসের সুবিধে হলো। সে উত্তর দিল ভাষা ভাষা। বাপিদের বাড়িতে এসে বসে মিষ্টি খেতে হলো। তাকে বলতে হলো সে এক বন্ধুর বাড়িতে এসেছিল। ফেরার পথে মনে হলো দেখা করে গেলে কেমন হয়, তাই এসেছে। বাপি অনেক কথা বলছিল, কিন্তু আহিরের প্রসঙ্গ তুলছিল না। যখন কথা প্রায় ফুরিয়ে যাচ্ছে তখন স্বপ্নাশিস উঠল। বাপি তাকে এগিয়ে দিতে এসে জিজ্ঞাসা করল, আহিরের সঙ্গে দেখা হয়েছে? না। মাথা নাড়ল স্বপ্নাশিস। যাবেন ওদের বাড়িতে? এই সময়ে যাওয়া কি ঠিক হবে? আমার বাড়িতে এসে ওর সঙ্গে দেখা না করে চলে গেলে আহির আমার মাথা ফাটাবে। সত্যি বলুন তো, আপনি আমার কাছে এসেছিলেন না অন্য প্ল্যান ছিল? প্ল্যান আবার কিসের? ঠিক আছে, ওদের বাড়িতে গেলেই বোঝা যাবে সেরকম কিছু আছে কিনা। স্বপ্নাশিস হাসার চেষ্টা করলো, কিন্তু নিজেই বুঝতে পারল হাসিটা জোর করে হাসতে হলো। বেল টিপতেই সুন্দর আওয়াজ হলো, কিন্তু কেউ দরজা খুলল না। দ্বিতীয়বার বোতামে চাপ দেবার পর ওপরের ব্যালকনিতে দাঁড়িয়ে পুরুষ কণ্ঠ জিজ্ঞাসা করল, কে? রাস্তায় নেমে বাপি জবাব দিল উপরের দিকে তাকিয়ে, আমি। কি ব্যাপার? আহিরকে একটু ডেকে দেবেন? বলুন কলকাতা থেকে স্বপ্নাশিস এসেছে। কে স্বপ্নাশিস? ক্রিকেট খেলে, এবার বেঙ্গলের হয়ে খেলবে। ওধার থেকে আর কোনো প্রশ্ন ভেসে এলো না। বাপি স্বপ্নাশিসের দিকে তাকালো। আহিরের বাবা। সে উঠে এলো দরজার সামনে। একটু বাদেই যিনি দরজা খুললেন তিনি প্রৌঢ়, ফর্সা, মাথায় টাক। কি চাই? আহিরের সঙ্গে দেখা করতে এসেছে। কেন? ওদের পরিচয় আছে, আমার কাছে এসেছিল, তাই। এখন দেখা হবে না। ও বাড়িতে নেই? এত প্রশ্ন কেন করছো? আমি যখন বলেছি দেখা হবে না তখন সেইটে মেনে নাও। ও তো অনেক দূর থেকে এসেছে, কোনো জরুরি কাজ বা কথা বলতে আসেনি তো। আহির কি অসুস্থ? স্বপ্নাশিস প্রথম কথা বলল। না না, অসুস্থ হবে কেন? আচ্ছা এসো। ভদ্রলোক দরজা বন্ধ করে চলে গেলেন।
বাপি স্বপ্নাশিসের দিকে তাকিয়ে বলল, মনে হচ্ছে কোনো গোলমেলে কেস আছে। এই বাড়িতে এলে আমি সোজা দোতলায় উঠে যাই, আর আজ আমাকেও ঢুকতে দিল না। স্বপ্নাশিসের খুব রাগ হচ্ছিল। বাপি যে গলায় কথা বলেছে তা আহিরের শোনা উচিত, অথচ সে নিজে একবারও বেরিয়ে এলো না। স্বপ্নাশিস বলল, চলো। ওরা মাঠের মাঝখান দিয়ে হাঁটছিল। একবার পিছন ফিরে তাকিয়ে শূন্য ব্যালকনির দিকে তাকিয়ে স্বপ্নাশিস বলল, ওকে বলো আমি কাল ভোরে কটক চলে যাচ্ছি। এরকম ব্যবহার না করলেও পারত। বাপি বলল, আমার মনে হচ্ছে কোনো বড় গোলমাল হয়েছে। আহিরের মতো মেয়ে এরকম কখনোই করবে না। কি যে হলো। বাপির কাছ থেকে বিদায় নিয়ে রিকশায় বসে স্বপ্নাশিস আবিষ্কার করল তার মনে আর রাগ নেই, বদলে অদ্ভুত এক হতাশা শূন্যতা তৈরি করেছে। কিরকম ব্যথায় টাটিয়ে যাচ্ছে বুকের ভেতরটা। সে চোখ বন্ধ করল। আহির কি তাকে এড়িয়ে যেতে চাইল? তাহলে এতদিন আহির তাকে যা যা বলেছে, যে স্বপ্ন দেখিয়েছে, তার সবই মিথ্যে। ক্রমশ বুকের যাবতীয় টনটনানি ওপরে উঠে আসতে লাগলো। নিজেকে কি ভীষণ অসহায় লাগছিল তার। বিছানায় শুয়েছিল সে। কেলোর মা খেতে ডাকতে এলে বলল, শরীর ভালো নেই, খাবো না। একটু বাদেই দেবাশিস এল। কিরে, কি হয়েছে? এমনি শরীর খারাপ। দেবাশিস কপালে হাত রেখে বলল, জ্বর তো নয়, তাহলে? আমাকে একা থাকতে দে দাদা। দেবাশিস কি বুঝলো সেই জানে। বেরিয়ে গেল। খাওয়া শেষ হলে পিতৃদেব এলেন। দরজায় দাঁড়িয়ে বললেন, শরীর যখন খারাপ তখন আর কাল কোথাও যেতে হবে না। স্বপ্নাশিস উঠে বসল। কিন্তু কাল তো কটক যেতে হবে। অসুস্থ শরীর নিয়ে যাওয়ার দরকার নেই। আমি ঠিক হয়ে যাব। পিতৃদেব আর দাঁড়ালেন না। স্বপ্নাশিসের মনে হলো কটকে না গেলেই ভালো হয়। সে মোটেই ভালো খেলতে পারবে না। আজ দুপুরে ঘটনার পর সে আর মনস্থির করে ব্যাট করতেই পারবে না। তার আর কিছুই ভালো লাগছে না। এই ক্রিকেট জীবন, বাড়ি, কলেজ সব ছেড়ে যদি অন্য কোথাও চলে যাওয়া যেত। কটকে ট্রেন পৌঁছেছিল একটু দেরিতে। হোটেলে ঢোকার পর দেখা গেল সেদিন আর প্র্যাকটিসের সময় নেই। ওর রুমমেট বাবুল বোস, ম্যানেজার আর ক্যাপ্টেন উইকেট দেখতে বেরিয়ে গেল বিকেলবেলায়। সঙ্গে সঙ্গে তাসের আসর বসে গেল ওদের ঘরে। বাবুল বোসের ব্যবস্থাপনা। রামি খেলা হচ্ছে 5 জনে মিলে। তাসের কিছুই বোঝে না সে। দুটো খাট কাছাকাছি এনে সবাই বসেছে। বাবুল তাকে বলল, বেড়াতে এসেছো, যাও চারপাশে একটু ঘুরে এসো। স্বপ্নাশিস প্রতিবাদ করল, বেড়াতে এসেছি মানে? তাছাড়া কি? টিকিয়ে রায় বলল, প্রতি বছর হয় কটক নয় জামশেদপুর অথবা গুয়াহাটি ফ্রিতে বেড়াতে যাওয়া এখন বাঁধা। তুমি বোর হচ্ছ বলে বাবুল ওই কথা বলল। স্বপ্নাশিস বেরিয়ে এলো। হোটেলের লবিতে যে বসার জায়গা, সেখানে বসে মানুষের যাতায়াত দেখতে লাগলো। ওড়িশার কিছু প্লেয়ার এসেছে দেখা করতে। একসঙ্গে রঞ্জি এবং ইস্টার্ন জোনে খেলে দুই রাজ্যে প্লেয়ারদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়ে গিয়েছে। জীবনে এই প্রথমবার বাড়ির বাইরে এসে, যেখানে পিতৃদেবের কোনো শাসন নেই, জীবনে প্রথমবার এত বড় হোটেলে সে থাকছে। বাবুল বোস বলছিল, বম্বেতে খেলতে গেলে এর চেয়ে অনেক বড় হোটেলে থাকার সুযোগ হয়। স্বপ্নাশিসের হঠাৎই আহিরের কথা মনে হলো। সঙ্গে সঙ্গে সবকিছু তেতো হয়ে উঠল। আহির, তুমি আমার সঙ্গে অমন করলে কেন? তোমার কোনো মেয়ে বন্ধু নেই না? না। অল্প বয়সের কোনো মেয়ের সঙ্গে আলাপও নেই? না। মেয়েদের সম্পর্কে জানতে ইচ্ছে হতো না? সত্যি কথা বললে হতো, কিন্তু সাহস পেতাম না। কেন? তেমন কাউকে দেখিনি যার কাছে সাহস করে এগিয়ে যাওয়া যায়। তাহলে আমার জন্য স্টেশনে দাঁড়িয়েছিলে কেন? তবু আহির, সব জেনেও তুমি আমার সঙ্গে এমন করলে কেন? সকালে উঠে গিয়ে স্বপ্নাশিস জানতে পারল প্রথম 11 জনে তার নাম নেই। সে দ্বাদশ ব্যক্তি। জল নিয়ে যাওয়া আর কারোর বদলে ফিল্ডিং করাই তার কাজ হবে। ঠোঁট কামড়ে নিজেকে সামলালো স্বপ্নাশিস। এটা সে মোটেই ভাবতে পারেনি। দল মাঠে নেমে যাওয়ার সময় বাবুল বোস বলে গেল, হেসে খেলে কাটিয়ে দাও, 2 দিন বই তো নয়। কাটা ঘায়ে নুনের মতো অনুভূতি হলো। গত রাত্রে বাবুল তাকে বলেছিল বেড়াতে আসার কথা, অর্থাৎ জানতো সে দলে থাকছে না। এই অবস্থায় তার কি করা উচিত? যারা তার বদলে ইনিংস শুরু করবে তাদের গত বছরের পারফরমেন্স যথেষ্ট খারাপ।
তবু তাকে বাদ দেওয়া হলো। স্বপ্নাশিস নিজেকে বোঝাতে চাইল এই ম্যাচই জীবনের শেষ ম্যাচ নয়। যারা আজ আমাকে বাদ দিল তারা কাল গ্রহণ করতে বাধ্য হবেই। পৃথিবীতে ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা আজই প্রথম ঘটল না। বাংলা জিতল, যদিও প্রথম 3টে উইকেট পড়ে গিয়েছিল মাত্র 22 রানে, কিন্তু ওড়িশা প্রথম ইনিংসে 180ও করতে পারল না। কটক থেকে বাংলা বেশি পয়েন্ট নিয়ে ফিরল। এর মধ্যে একজন সাংবাদিক ম্যানেজারকে জিজ্ঞাসা করেছিল ওপেনার হিসেবে দলে স্বপ্নাশিস থাকা সত্ত্বেও তাকে কেন খেলানো হয়নি। ম্যানেজার বলেছেন, প্রথমবার দলে এসেছে, ম্যাচ টেম্পারমেন্ট নেই, ধাতস্থ হওয়ার জন্য ওকে দ্বাদশ ব্যক্তি করা হয়েছে। মাঠে যাওয়া আসা করতে করতে নার্ভ পেয়ে যাবে। বাবুল বোস তাকে সাবধান করে দিয়েছিল সাংবাদিকদের সঙ্গে কথা বলার ব্যাপারে, তাই তাকে যখন সাংবাদিকটি প্রশ্ন করছিল সে মুখ খোলেনি। হাওড়া স্টেশন থেকে সোজা বাড়িতে ফিরতেই সে পিতৃদেবের মুখোমুখি হলো। কেমন বেড়ানো হলো? আমি বেড়াতে যাইনি। কই, খেলেছ বলে তো কাগজে কোনো খবর বের হয়নি। আমি 12th ম্যান ছিলাম। এই পোস্টে মন্দ না। শোনো, ভোজবাবু এসেছিলেন। তুমি যেদিন যাও সেদিন সকালেই এ বাড়িতে পায়ে ধুলো দিয়েছিলেন। তার কাছেই জানলাম তুমি খেলছো না, যদিও তখনও তুমি কটকে পৌঁছওনি। অতএব বুঝতে পারছো, তুমি যত বড় প্লেয়ারই নিজেকে ভাবো না কেন, পেছনে যারা আছে তারা না চাইলে কোনোদিন সুযোগ পাবে না। উনি কেন এসেছিলেন? তোমাকে দেখা করতে বলেছেন। নিজের ঘরে চলে এলো সে। ভোজবাবু মানে শুটে সে। তার মানে শুটে সেনই তাকে খেলতে দেয়নি। আর বাবুল বোস যেহেতু কোহিনুরে খেলে তাই খবরটা আগেই জানতো। মনে মনে প্রচন্ড ক্ষেপে গেল সে। কিছুতেই শুটে সেনের কাছে মাথা নামাবে না সে। তাতে যদি কোনোদিন বেঙ্গল টিমে জায়গা না হয়, না হোক। বিকেল হতেই সে দেশবন্ধু পার্কে ছুটল। হরিমাধব দা 10 বছরের নিচের বাচ্চাদের নিয়ে প্র্যাকটিস করছেন। ওকে দেখে হাত নেড়ে অপেক্ষা করতে বললেন। চারপাশে বেশ ভিড়। মাঠের বাইরে যে পাকা রাস্তাটা পাক খেয়ে আছে সেখানে জোড়া জোড়ায় ছেলেমেয়ে। বিকেলের পরই দেশবন্ধু পার্ক প্রেম করার জায়গা হয়ে যায়। এরকম এক জোড়াকে দেখা মাত্র আহিরের কথা মনে এলো। আহির নিশ্চয়ই খবরের কাগজে দেখেছে এবং জানে সে কটকে খেলার সুযোগ পায়নি। তারপরেও আহির চুপ করে আছে। মেয়েরা এত নিষ্ঠুর হয়? আজ ফিরলি? হরিমাধব দা সামনে এসে দাঁড়ালেন। হ্যাঁ। ভেঙে পড়েছিস? না, কিন্তু এসব আমার ভালো লাগছে না। ওরা তোকে কিছু বলেছে? না, তবে অনেকেই যাওয়ার সময় জানতো আমাকে খেলানো হবে না। শুটে সেন ভোজবাবুকে বাড়িতে পাঠিয়ে খবরটা বাবাকে দিয়েছিল আমরা হাওড়া থেকে রওনা হবার পর। উনি চান আমি ওর টিমে খেলি। যতক্ষণ না রাজি হচ্ছি ততক্ষণ আমার পেছনে লাগবেন উনি। কিন্তু এই ঘটনার পর আর আমি কোহিনুরে খেলবো না। শ্যামবাজারে থাকবি? হ্যাঁ। তাতে তোর কি লাভ হবে? সামনের বছর আশিস কোচ করবে, কিন্তু শ্যামবাজার তোকে কিছু দিতে পারবে না। এর মধ্যে কানে আসছে কয়েকজন প্লেয়ার বেরিয়ে যাচ্ছে, এদের মধ্যে সুব্রতও আছে। এটা তোর খুব গুরুত্বপূর্ণ বছর, চট করে কিছু করে বসিস না। আমি তাই বলে অন্যায়কে মেনে নেব? না, জীবনে আমিও তা কখনো করিনি। সেটা জীবনে একদম বিফল হয় না। দাঁড়া, আমি একটু ভাবি। তুই ইউনিয়নে যাবি? ইউনিয়ন? হ্যাঁ, সন্তোষ বাজপেয়ীর দল। এবার শুটে একমাত্র ওদের ভয় পাচ্ছে। আমার সঙ্গে সন্তোষের আলাপ আছে। তুই রাজি থাকলে আমি কথা বলতে পারি। কিন্তু খামোকা আমি দলবদল করবো কেন? যুদ্ধ করতে হলে শুধু সমরবিদ্যা জানা থাকলেই চলে না, ভালো অস্ত্রও দরকার হয়। এখন শ্যামবাজারে তুই সেটা পাবি না। সন্তোষের সিএবিতে ভয়েস আছে। শুটে সেন যে লাঠি ঘোড়ায় তা একমাত্র সন্তোষের এলাকা বাদ দিয়ে। নাথিং ইজ রং ইন লাভ অ্যান্ড ওয়ার। এটা তোর কাছে যুদ্ধ, স্বপ্ন। আমি যে ভুল করে ক্রিকেট খেলা থেকে আউট হয়ে গিয়েছিলাম সেই একই ভুল তুই করিস না। সঠতার সঙ্গে লড়াই করতে হলে শঠের সাহায্য নিতে হয়। হরিমাধবদার কাছ থেকে বিদায় নিয়ে মাঠ পেরিয়ে আসার সময় কথাটা মনে মনে সে আওড়াচ্ছিল। নাথিং ইজ রং ইন লাভ অ্যান্ড ওয়ার। ভালোবাসা এবং যুদ্ধে কোনো পথ অন্যায় নয়। এই যে কাজটা আহির করল সেটাও কি তাহলে অন্যায় নয়? হারে, উহ, শেষ পর্যন্ত দেখা পেলাম। স্বপ্নাশিস অবাক হয়ে দেখল বাপি তার সামনে দাঁড়িয়ে। আপনার বাড়িতে গিয়েছিলাম, শুনলাম আপনি আজ এসেছেন এবং বেরিয়েছেন। সেখান থেকে এখানে আসি যদি ক্লাবে থাকেন।
কি ব্যাপার? ব্যাপার গুরুতর। এই নিন। একটা খাম পকেট থেকে বের করে এগিয়ে দিল বাপি, দিয়ে বলল, বাড়িতে একদম বন্দি হয়ে আছে। ওদের বাড়িতে যে মেয়েটা কাজ করে তার হাত দিয়ে আমাকে পাঠিয়েছে আপনাকে দেবার জন্য। পড়ে বলুন কিছু বলতে হবে কিনা। উত্তেজনায় খাম ছিঁড়তে সময় লাগলো। সাদা কাগজে মুক্তোর মতো অক্ষরগুলো পাশাপাশি শুয়ে আছে। স্বপ্ন, জানি এই চিঠি পেয়ে বিব্রত হবে। কখন কেমন করে যে তোমাকে ভালোবেসে ফেলেছি বুঝিনি। বুঝলাম যেদিন তোমরা আমার সঙ্গে দেখা করতে এসেও ফিরে গেলে। তারপর থেকে অসহ্য যন্ত্রণা আমাকে কুড়ে খাচ্ছে। বাবা আবার বিয়ে দিতে চান। ইচ্ছেটা আগেও ছিল, কিন্তু ইদানিং প্রবল হয়েছে তোমার আমার মেলামেশার খবর পেয়ে। যেদিন তোমরা এলে সেদিনই পাত্রপক্ষের আসার কথা ছিল, কিন্তু আমি স্বেচ্ছায় ঘরবন্দি বলে সেটি আরো 10 দিন পিছিয়েছে। আমি এটা মেনে নিতে পারবো না। আমি তোমার কাছে যেতে চাই যে কোনো উপায়। তুমি কি আমার সঙ্গে বাকি জীবন থাকবে? যদি রাজি থাকো তাহলে বাপিকে জানিয়ে দাও। যদি না ইচ্ছে হয় তাহলেও জানাতে দ্বিধা করো না। আহির। দ্বিতীয়বার চিঠিটা পড়ল সে। তারপর বাপির দিকে তাকালো। বাপি গম্ভীর মুখে বলল, বলুন। আমি রাজি, রাজি, কিন্তু কিভাবে দেখা হবে? আমার সঙ্গে তোর কথা হয়নি? আগে ফিরে গিয়ে কথাটা জানিয়ে দিই। বাপি চলে যাচ্ছিল, হঠাৎ ফিরে এসে ওর হাত ধরে ঝাঁকালো। অভিনন্দন। তারপর দ্রুত চলে গেল স্টেশনের বাস ধরতে। শেষ বিকেলের মাঠে স্বপ্নাশিস একা দাঁড়িয়ে রইল। সামনে যুদ্ধ, কিন্তু কি করে সেই যুদ্ধ জয় করা যায় তার কায়দাটা তার জানা নেই। স্বপ্নাশিসের ইচ্ছে করছিল এখনই শ্যামনগরে সেই বাড়িতে গিয়ে আহিরকে উদ্ধার করে নিয়ে আসে। আহির যে তাকে এত ভালোবাসে এ তো সে ঘুণাক্ষরেও কল্পনা করেনি। কিন্তু উদ্ধার করে এনে কোথায় রাখবে সে আহিরকে? তার নিজস্ব টাকা পয়সা নেই। এ বাড়িতে তোলার কথা ভাবতেই পিতৃদেবের মুখ মনে পড়ল। অসম্ভব। তাকে জুতো পেটা করে বাড়ি থেকে বের করে দেবেন। কিন্তু সমাধান তো একটা চাই। না, তাকে টাকা রোজগার করতে হবে। মনে পড়ল ভোজবাবুরা 10,000 টাকা দেবে বলেছিল। 10,000 তো অনেক টাকা। তাহলে শুটে সেনের কাছে গিয়ে সে কি এখন টাকাটা চাইবে? ছ্যাঁকা লাগলো মনে। তার মানে তো আত্মসমর্পণ করা। হরিমাধবদার কাছে তো বটেই, নিজের কাছে সারা জীবন ছোট হয়ে থাকতে হবে। আচ্ছা, হরিমাধবদাকে বললে হয় না? উনি নিশ্চয়ই একটা বিহিত করতে পারবেন। না, হরিমাধবদা নিজেই বিয়ে করেননি, এসব ব্যাপারের মর্ম বুঝতেই পারবেন না। ছটফট করছিল সে। চিঠিটা আবার সে পড়ল। পরবর্তী পদক্ষেপ কি নেবে তা আহির জানায়নি, শুধু তার বক্তব্য জানতে চেয়েছে। ঘরের দরজায় শব্দ হতে চমকে তাকালো স্বপ্নাশিস। কেলোর মা এসে দাঁড়িয়েছে। চাপা গলায় কেলোর মা বলল, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। বল। কালীঘাটের বিয়ে কি আইন মানে? কালীঘাটের বিয়ে? হ্যাঁ। হঠাৎ কি হলো? না কিছু হয়নি। বনলতার বিয়ে হয়েছিল কালীঘাটে, মালা বদল করে। কেউ কেউ বলছে স্বামী থাকতে আর বিয়ে করতে পারে না। কেউ বলছে কালীঘাটের বিয়ে বিয়েই নয়। তাই বলছি। কেন, বনলতা কি আবার বিয়ে করবে? হ্যাঁ, আমার ইচ্ছে কেলোর সঙ্গে ওর বিয়ে হোক, ভালো মানাবে। সে কি, একটা বিয়ে হয়ে যাওয়া মেয়ের সঙ্গে কেলোর বিয়ে দেবে তুমি? তাতে কি, মেয়েটা তো ভালো। অমন ভালো মেয়ে কি আমি পাবো? তা যদি বলো, আমার কেলেও তো ধোয়া তুলসী পাতা নয়। কেলো রাজি হয়েছে? মুখে বলছে না, কিন্তু আমি বুঝতে পারি। তুমি একটু খোঁজ নাও তো। কেলোর মা চলে গেল। স্বপ্নাশিস ফাঁপড়ে পড়ল। কালীঘাটের বিয়ের কথা সে অনেক শুনেছে। সাধারণত বাড়ি থেকে পালিয়ে গিয়ে অথবা গরিব মানুষেরা ওখানে বিয়ে করে। সেটা আইন সিদ্ধ কিনা তা নিয়ে কখনো ভাবেনি। হঠাৎ মনে হলো, সে আর আহির যদি কালীঘাটে গিয়ে মালা বদল করে তাহলে সেটা কি বেআইনি হবে? সে সবাইকে বলতে পারবে আহির আমার বউ? একটা কিছু করা দরকার। দাদাকে ডেকে বলবে ব্যাপারটা। সে সোজা দেবাশিসের ঘরে চলে এলো। বিছানায় শুয়ে দেবাশিস তখন ডাক্তারি বই পড়ছে। স্বপ্নাশিস গম্ভীর গলায় বলল, দাদা, তোর সঙ্গে জরুরি কথা আছে। বল। বলছি, কিন্তু তোকে প্রমিস করতে হবে আপত্তি থাকলেও বাবাকে ব্যাপারটা বলবি না।
বাবাকে বলবো না, জিজ্ঞাসা করলেও নয়? না, তুই কিছু শুনিসনি এটাই বলবি। সেটা কি ঠিক হবে? আচ্ছা বল। দেখ দাদা, আমি একটা মেয়েকে খুব ভালোবাসি, সেও আমাকে। কিন্তু তার বাবা রাবণের মতো তাকে আটকে রেখেছে, যন্ত্রণা দিচ্ছে, আমাদের প্রেম ধ্বংস করে দিতে চাইছে। সে কি স্বপ্ন? তুই এসব কি করেছিস? হ্যাঁ, করেছি। তুই করতে পারলি? আমি ইচ্ছে করে করিনি, হয়ে গেছে প্রকৃতির নিয়মে। যেমন করে রাত দূর হয়ে সকাল আসে, যেমন করে বর্ষাকালে বৃষ্টি হয়, তেমনই। ছি 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 ছি, বাবা শুনলে কি বলবে? বাবা হনুমানের মতো সূর্যকে বেশি দিন বগল দাবা করে রাখতে পারেন না। তুই বাবাকে হনুমান বললি? শিউরে উঠল দেবাশিস। বাবাকে বলিনি, উপমাটা দিয়েছি। তুই আমাকে হেল্প করবি? আমি? হ্যাঁ, ওকে উদ্ধার করে বিয়ে করতে চাই আমি। অ্যাঁ, সে কি, তুই বিয়ে করবি? বাবার কথা মনে নেই তোর? অসম্ভব স্বপ্ন। তুই তুই এসব চিন্তা ছেড়ে দে। মেয়েদের সঙ্গে মিশলে সর্বনাশ হয়ে যাবে তোর মাথা। তুই ব্রহ্মচারী থাকবি না? না, বাবা তোকে বাড়ি থেকে বের করে দেবে। আমি বললেও শুনবে না। দিক বের করে। আমি গাছতলায় থাকবো সেও ভি আচ্ছা। না, আমি তোকে সাহায্য করতে পারবো না। দেবাশিস মাথা নাড়ল। পরদিন প্র্যাকটিসে কেটে গেল। বাংলা দল অসমের সঙ্গে খেলবে ইডেনে। প্রথম 14 জনে স্বপ্নাশিস রয়েছে। প্র্যাকটিসের শেষে ভোজবাবু এলেন। কি ভেবেছ? এখনো ভাবিনি। নিজের কবর খুঁড়ো না হে, শুঁটে তা বেশি দিন ধৈর্য রাখতে পারেন না। জবাব দিতে গিয়েও সামলে নিল স্বপ্নাশিস। তার টাকার দরকার। ভবিষ্যতে কি করতে হবে কেউ জানে না। মিছিমিছি শত্রু বাড়িয়ে লাভ নেই। মাঠ থেকে বেরিয়ে ট্রাম ধরবে বলে এগোচ্ছিল, এমন সময় একজন এসে বলল, একটু আসবেন? লোকটা দূরে দাঁড়ানো একটা অ্যাম্বাসেডর দেখালো। আজকাল বয়স্করাও তাকে আপনি বলে সম্বোধন করে। স্বপ্নাশিস জিজ্ঞাসা করল, কেন? সন্তোষদা আছেন গাড়িতে, সন্তোষ বাজপেয়ী। আজকাল কথায় কথায় এত অবাক হতে হচ্ছে যে স্বপ্নাশিস অবাক হওয়া ছেড়ে দিয়েছিল। তার জন্যে সন্তোষ বাজপেয়ী এখানে অপেক্ষা করছে মানে হরিমাধবদার সঙ্গে কথা হয়েছে। গাড়িতে উঠে বসতেই সন্তোষবাবু বললেন, হরিদা কাল সকালে দেশবন্ধু পার্কে যেতে বলেছিলেন, কিন্তু আমি অপেক্ষা করার মানুষ নই। শুনেছিলাম শুটে সেন তোমাকে তুলে নিয়েছে, তাই আমি তোমার সঙ্গে কন্ট্রাক্ট করিনি। যা হোক, সামনের সিজনে স্পোর্টিংয়ে খেলবে? আমার আপত্তি নেই, কিন্তু বলে ফেলো। শুটে সেন কটকে আমাকে খেলতে দেননি। জানি, ইডেনে তুমি খেলবে। আর কিছু? আমার একটা চাকরি দরকার। সন্তোষ বাজপেয়ী পকেট থেকে একটা কার্ড বের করে স্বপ্নাশিসের হাতে দিল। কাল বিকেল 3টের সময় আমার সঙ্গে দেখা করো। কাল তো প্র্যাকটিস আছে। না, 2টোর পর থাকবে না। সন্তোষবাবু হাসলেন। কোথায় যাবে? আমি নেমে যাচ্ছি, কোনো অসুবিধা হবে না। ট্রামে বসে মনে হচ্ছিল সে আকাশে উড়ে যাচ্ছে। সব সমস্যার সমাধান হয়ে গেছে একসঙ্গে। সে যদি চাকরি পায় তাহলে পিতৃদেব তাড়িয়ে দিলেও কোনো পরোয়া নেই। শুটে সেন যতই বিপক্ষে যাক, সন্তোষ বাজপেয়ী তো বলল সে খেলতে পারবে। হঠাৎ এক ধরনের বিষণ্ণতায় আক্রান্ত হলো সে। কেন তাকে ক্রিকেট খেলতে গিয়ে দু দলের মাঝখানে পড়তে হচ্ছে? কেন সে স্বাভাবিকভাবে এগিয়ে যেতে পারছে না? ট্রাম থেকে নেমে স্বপ্নাশিস ভূত অথবা দেবতা দেখল। বাপি দাঁড়িয়ে আছে ফুটপাতে এবং তার পাশে আহির। গলির মুখেই অপেক্ষা করছে ওরা। আহিরকে কিরকম বিমর্ষ দেখাচ্ছে। সে দ্রুত ছুটে গেল কাছে। তোমরা? বাপি বলল, দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেছে, 3 ঘন্টা ধরে অপেক্ষা করছি। ও, স্বপ্নাশিস ভেবে পাচ্ছিল না সে কি করবে, কোথায় নিয়ে গিয়ে বসাবে ওদের। আহির বলল, আমি চলে এলাম। ভালো করেছ। আপনার বাড়িতে গিয়েছিলাম, শুনলাম আপনি মাঠে গিয়েছেন, দেশবন্ধু পার্কে গিয়ে খুঁজে পাইনি, তারপর থেকে দাঁড়িয়ে আছি এখানে। বাপি বলল, আজ ইডেনে প্র্যাকটিস ছিল, এসো। স্বপ্নাশিসের মনে পড়ল রেস্টুরেন্টের কথা। পাড়ার ছোট রেস্টুরেন্ট, চেয়ারে ছাড়পোকা আছে, থাকবে। বসেই বাপি বলল, খুব খিদে পেয়েছে,
খাওয়ান। সেদিন শিয়ালদায় বলেছিলাম আর একদিন আপনাকে বধ করব, আজ সেদিন। আহির চাপা গলায় বলল, বাপি। চুপ কর। হেভি রিস্ক নিয়েছি, যে কোনো মুহূর্তে পুলিশ আমাকে ধরতে পারে। সে কি? কেন? আহির তো পালিয়ে এসেছে। ট্রেনে না আসে শ্যামনগর থেকে অটোয় ব্যারাকপুর, সেখান থেকে বাসে এখানে। ওই ব্যাগে কয়েকটা শাড়ি জামা ছাড়া আর কিছুই আনতে পারেনি। ওর বাবা এতক্ষণে পুলিশে খবর দিয়েছে নিশ্চয়ই। আহির বলল, আমি বলছি বাবা সেটা করবে না। ওর প্রেস্টিজ যাবে এমন কাজ কখনো করতে পারেন না। এতক্ষণে আমাকে মৃত ডিক্লেয়ার করে বসে আছেন। খাবারের অর্ডার দিল স্বপ্নাশিস। পকেটে যা আছে তাতে টেনে টুনে হয়ে যাবে। আমি তোমার ওপর চাপ তৈরি করলাম, কিন্তু এছাড়া কোনো উপায় নেই। বাপি বলল, শুনুন, আমার এক দিদি থাকে গোয়া বাগানে। আহিরাজ ওখানে থাকবে, কিন্তু কাল আপনারা বিয়ে করে নিন। আহির জিজ্ঞাসা করল, একদিনে সেটা সম্ভব? তাহলে টাইম দিয়ে বেরিয়ে না কেন? বললাম তো, কাল সকালে পাকা দেখা ছিল। স্বপ্নাশিস বলল, কালীঘাটে গিয়ে। কালীঘাট? আহির আঁতকে উঠল। বাপি জিজ্ঞাসা করল, কোনো এক্সপিরিয়েন্স আছে? না না, শুনেছি ওখানে ওসব হয়। ঠিক আছে, দিদিকে গিয়ে বলি। ও তো প্রেম করে বিয়ে করেছিল, লাইন জানে। কিন্তু কাল বিয়ের পর ওকে আপনাদের বাড়িতে নিয়ে যেতে হবে, এটা ওর সম্মানের জন্য। কালই? মানে আমি কাল বিকেলে চাকরির জন্য যাব। হয়তো সামনের মাস থেকে চাকরি পাবো। ততদিন অপেক্ষা করা যায় না? না, যায় না। আমার দিদি অতদিন ওকে রাখবে কেন, আর ওই বা ওখানে থাকবে কোন ভিত্তিতে? আপনার বাবাকে ম্যানেজ করুন। খাওয়া শেষ করে ওরা গোয়া বাগানে এলো। বাপির দিদির বাড়ি দেখে চলে এলো স্বপ্নাশিস। আসবার সময় আহির হঠাৎ জিজ্ঞাসা করল, তুমি খুশি? খুব। সত্যি বলছো? আমি তোমাকে বিপদে ফেললাম না তো? বিপদ তো আমার একার নয়, তোমারও। স্বপ্নাশিস পূর্ণ বিশ্বাসে বলেছিল। বাড়িতে ফিরে এসে স্বপ্নাশিস দেখল আবহাওয়া খুব ভালো। মাসি এসেছেন। পিতৃদেব বেশ তরল গলায় তার সঙ্গে কথা বলছেন। তাকে দেখতে পেয়ে পিতৃদেব গম্ভীর হলেন। কোথায় থাকো? পড়াশোনা তো ডকে তুলেছ। যাক, হরিমাধব এসেছিল, সে তোমাকে দেখা করতে বলেছে। আচ্ছা। আচ্ছা, আপনি ওকে দেখা মাত্র খেঁকিয়ে কথা বলেন কেন বলুন তো? মাসি বললেন। পিতৃদেব জবাব দিলেন না। সে ভেতরে চলে গেল। দেবাশিস তখনও বাড়ি ফেরেনি। হাসপাতালে ডিউটি থাকলে ওর 7 খুন মাপ। চেয়ারে বসে গালে হাত দিয়ে ভাবছিল স্বপ্নাশিস। কি করা যায় মাথায় ঢুকছিল না। কাল তাকে বিয়ে করতে হবে, কিন্তু কিভাবে? কেমন আছো? দরজায় শব্দ হলো। ভালো না। মুখ থেকে সঠিক উত্তর বেরিয়ে এলো। কেন? কি হয়েছে? মাসি পাশে এসে দাঁড়ালো। কথা না বলে মাথা নাড়ল সে। তার খেয়াল হলো এর বেশি বলা ঠিক হবে না। বাবার কথায় মেজাজ খারাপ হয়েছে? ধুর, ওতে তো আমরা অভ্যস্ত, গায়েই মাখি না। তাহলে আমাকে খুলে বলতে পারো। নিজের মা থাকলে কি তাকে বলতে না? হঠাৎ এত বছর পরে স্বপ্নাশিস সেই মহিলার অভাব বোধ করল। শৈশবে প্রতিটি বন্ধুর মাকে দেখে এক ধরনের কষ্ট হতো, কিন্তু সেটা নিয়ে বেশি ভাবার সুযোগ হয়নি। আজ মনে হলো সেই ভদ্রমহিলা যদি থাকতেন তাহলে তার সমস্যার সমাধান না হোক, সাহায্যে এগিয়ে আসতেন। আপনি আমার মা নন, আপনাকে বলে লাভ কি? লোকে তো দুধের স্বাদ ঘোলেও মেটায়, তাই না? স্বপ্নাশিস মহিলার দিকে তাকালো। না, মোটেই ভিলেনের মতো দেখতে নয়, কিন্তু এই বয়সে তাদের বাড়িতে প্রায়শ আসা যাওয়া খুব স্বাভাবিক নয়। একে সে যা বলবে তা পিতৃদেবের কানে পৌঁছে যাবে। অবশ্য সেটা একটা ভালো ব্যাপার, তাকে নিজের মুখে বলতে হবে না। পিতৃদেবকে বলার ব্যাপারটা আজ না হোক কাল তো অবশ্যই আসবে। স্বপ্নাশিস বলল, আমি একটা মেয়েকে ভালোবাসি। বলার সময় সে সোজা হয়ে বসল, মুখ চোখ শক্ত, যেন কোনো রকম অন্যায় করছে না। বেশ তো, মেয়েটি কি করে? কলেজে পড়ে।
ওর বাবা জোর করে বিয়ে দিতে চাইছে। তাই? সেও মেনে নিয়েছে? মোটেই না, প্রতিবাদ করেছে, বোঝাতে চেষ্টা করেছে, শেষ পর্যন্ত না পেরে বাড়ি থেকে না বলে চলে আসতে বাধ্য হয়েছে। সে কি? কোথায় আছে সে? ওর বন্ধু দিদির বাড়িতে, কিন্তু সেখানে একদিনের বেশি থাকা যাবে না। কি যে করি! ও চাইছে কালকেই আমরা বিয়ে করে ফেলি। একবার বিয়ে করে ফেললে ওর বাবা আর কিছুই করতে পারবেন না। কিন্তু কালকেই কিভাবে বিয়ে করা যায় তাই তো আমি জানি না। তারপর বিয়ে যদি হয়েও যায়, ওকে কোথায় আনবো? সামনের মাস থেকে আমি চাকরি পাচ্ছি, দিনের বদলে রাতের কলেজে ভর্তি হব। তারপর মাইনে পেলে না হয় বাড়ি ভাড়া নেওয়া যেতে পারে, ততদিন কোথায় থাকবে ও? মাসি গম্ভীর মুখে শুনছিলেন, বললেন, কেন এই বাড়িতে? আপনি আমার বাবাকে চেনেন না? তা অবশ্য। এক কাজ করো, তোমরা দিল্লি চলে যাও। দিল্লি? হ্যাঁ, ওখানে থাকার ব্যবস্থা হয়ে যাবে। অসম্ভব, আমার ক্রিকেট জীবন শেষ হয়ে যাবে। ও, মেয়েটির সঙ্গে আমার আলাপ করিয়ে দাও, ও আমার কাছে থাকবে। যতদিন না তুমি চাকরি পাচ্ছ, বাড়ি ভাড়া করছো, ততদিন থাকবে। আর এর মধ্যে নোটিশ দিয়ে তুমি বিয়েটা রেজিস্ট্রি করে ফেলো। ওর বয়স কত? জানি না, হায়ার সেকেন্ডারি পাশ করে কলেজে পড়ছে। তাহলে তো 18 পেরিয়ে গেছে। স্বপ্নাশিসের মনে হলো সে যেন শেষ পর্যন্ত সবুজ দ্বীপ দেখতে পাচ্ছে। ভদ্রমহিলা এতটা সাহায্য করবেন সে ভাবতেও পারেনি। তাহলে কখন আলাপ করাবে? বাবা জানলে কিন্তু আপনার ওপর খুব রেগে যাবে। ওকে এখনই কিছু বলার দরকার নেই। ঠিক আছে, আহির গোয়া বাগানে আছে, কাল সকালে আমাদের দেখা হবে। ও আজই আমার সঙ্গে যেতে পারে না? আজ? ঠিক আছে, তুমি বরং কালই ওকে আমার ওখানে নিয়ে এসো। আমার ঠিকানাটা জানো? জানো না? লিখে নাও। মাসিকে এসে প্রথম থেকেই ভালোভাবে নিতে পারেনি। মনে হতো ভদ্রমহিলা কোনো মতলব নিয়ে এ বাড়িতে আসা যাওয়া করছেন। কিন্তু এখন ওকে দেবদূত বলে মনে হচ্ছিল। সকালে দেখা হতেই আহিরকে সব কথা খুলে বলেছে সে। আহিরের মুখ চোখ বেশ ফোলা, কাল রাত্রে খুব কেঁদেছে বোঝাই যাচ্ছে। সেই কান্না সে নিজের বাড়ির জন্যে তা বুঝতে অসুবিধে হবার নয়। স্বপ্নাশিস বলল, তুমি কি শ্যামনগরে ফিরে যাবে? না। ভেবে দেখো, তোমার যদি খুব মন খারাপ হয়। হলেও কিছু করার নেই, তোমার নিজের মাসি। ঠিক নিজের নয়, তবে মায়ের সম্পর্কিত বোন। এতদিন দিল্লিতে থাকতেন, এখন কলকাতায় চলে এসেছেন। তুমি চলো, তোমার কোনো অসুবিধে হবে না। আহির আপত্তি করেনি, কারণ তার আপত্তি জানানোর কোনো উপায় ছিল না। দক্ষিণ কলকাতায় মাসির বাড়িতে যাওয়া মাত্র তিনি যেভাবে আহিরকে জড়িয়ে ধরলেন, সেভাবেই সম্ভবত স্বপ্নাশিসের মা আহিরকে গ্রহণ করতেন। আহিরের হাত ধরে তিনি বললেন, বাহ, কি সুন্দর মেয়ে! এসো এসো, দেখো, দুদিনেই সব ঠিক হয়ে যাবে। হঠাৎ আহির কেঁদে ফেলল। যে আহিরকে আগে দেখেছে সে যে এভাবে কাঁদবে তা ভাবতে পারেনি স্বপ্নাশিস। মেয়েরা কি দ্রুত বদলে যায়! মাসি ওকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছিলেন। কে বেশি আপত্তি করেছে, বাবা না মা? দুজনেই ঠিক করেছেন। আহির মুখ তুলে মাসির দিকে তাকালো। আচ্ছা বলতো, তোর মেয়ে যদি কলেজে পড়ে আর ক্রিকেট খেলে বেড়ায়, এমন একটা ছেলেকে পছন্দ করে বিয়ে করতে চায়, তুই রাজি হতিস? আমি তো এখনই বিয়ে করতে চাইনি। ও, কিন্তু ভবিষ্যতে তো করবি, অথচ ছেলেটা ভালো রোজগার করবে কিনা তা জানিস না। তোর বাবা মা কোন ভরসায় অপেক্ষা করবেন? বাহ, আমিও তো চাকরি করব। এখন তুই বুঝবি না, সব বাবা মাই সন্তানকে নিরাপদে রাখতে চায়। যাকে যা হবার হয়ে গেছে, তুই এখন এখানেই থাক আর ওদের একটা চিঠি লেখ যাতে চিন্তা না করে। তুই জলে পড়ে নেই। এখানকার ঠিকানা জানিয়ে দেবে? আতকে উঠল স্বপ্নাশিস। ঠিকানা জানাতে না চাইলে জানাবি না, খবরটা তো দিবি। মনে রাখিস, ওরা তোদের শত্রু নন। আয়, এই ঘর তোর, নিজের মতো থাকবি। আমি তো এখনো ভালো করে গুছিয়ে বসিনি।
বাড়িতে থাকতে ইচ্ছে করে না বলে এদিক ওদিকে বেরিয়ে পড়ি। তোরা বস, আমি একটু চায়ের ব্যবস্থা করি। মাসি বেরিয়ে গেলেন। নির্জন ঘরে আহিরের সঙ্গে কখনো থাকেনি স্বপ্নাশিস। আহির মাথা নিচু করে বসে আছে। স্বপ্নাশিস বলল, তোমাকে ওর পছন্দ হয়েছে। কি করে বুঝলে? ওই যে একবারই তুইতে নেমে গেলেন। আহির ম্লান হাসল। সামনের বছর যে ক্লাবে যাব, তাদের প্রেসিডেন্ট আজ বিকেলে আমাকে দেখা করতে বলেছেন, চাকরি দেবেন। পড়াশোনা? ইভিনিং কলেজে পড়ব। স্বপ্নাশিস প্রত্যয়ের সঙ্গে বলল, তোমার পক্ষে এখান থেকে কলেজ করা বেশ কষ্টকর হবে। আমি কি এখানে অনেক দিন থাকবো? আঁতকে উঠল আহির। না না, বেশি দিন নয়। তাহলে অসুবিধে হবে না। স্বপ্নাশিস আর কথা খুঁজে পাচ্ছিল না। স্বাভাবিক অবস্থায় যেসব বিষয় নিয়ে কথা বলা যায়, এখন সেটা সম্ভব নয়। আহিরও চুপ করে আছে। শেষ পর্যন্ত স্বপ্নাশিস বলল, কিরকম দ্রুত সব হয়ে গেল। হ্যাঁ, আমিও ভাবিনি। আহির চোখ তুলে তাকালো। ঠিক আছে, খই পরোয়া নেই। আহির ওর দিকে তাকালো, একটু চুপ করে থেকে বলল, আই লাভ ইউ স্বপ্ন। সঙ্গে সঙ্গে পৃথিবীটা টলে উঠল। ঈশ্বর যেন স্বর্গের চাবি তার হাতে তুলে দিয়ে বললেন, যা ইচ্ছে তাই করো। সে কি করবে? সন্তোষ বাজপেয়ী তার ডালহৌসের অফিসে চাকরিটা দিলে। এখন টেম্পোরারি। যেদিন খেলা থাকবে সেদিন অফিসে আসতে হবে না। বছর দুয়েক আগে যে সিগারেট কোম্পানি সন্তোষবাবু কিনেছেন, তার ডিলার সেলে চাকরি করতে হবে ওকে। ডিলার্সদের কমপ্লেনগুলো নোট করে সঠিক ডিপার্টমেন্টে পাঠাতে হবে। মাইনে 2200 টাকা। সেই সঙ্গে তাকে কন্ট্রাক্ট ফর্মে সই করতে হবে। আগামী বছর স্পোর্টিংয়ে খেলতে সে বাধ্য থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি মনের মতো মন এই উপন্যাসটি। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।